মীরা, তুই এমন বিহেভ করতেছিস যেন উষান ভাই তোরে ফালাইয়া আরো 10টা বিয়ে করছে। বিয়ে করে তাদের নিয়ে হানিমুনে গেছে ঢাকার বাহিরে। আরে মহিলা, তোর জামাই গেছে দেশ রক্ষা করতে, কই তুই খুশি হবি তা না? এমন সন্ন্যাসী সেজে বসে আছস কেন? আজগুবি প্রলাপ থামিয়ে টুইঙ্কেল ঘুমিয়েছে 20 মিনিট হলো। মীরা টুইঙ্কেলের সন্নিকটে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুহির করা প্রশ্ন কর্ণকুহরে এসে পৌঁছালেও প্রত্যুত্তর করতে ইচ্ছে হল না তার। রুহি ক্ষিপ্ত হয়। রুষ্ঠতায় ছেয়ে থাকা মুখশ্রী নিয়ে সে ফোন হাতে চলে যায় বারান্দায়। মীরা মন বিমর্ষ হয়ে অন্তঃস্থলে একগাদা বিষাক্ততা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। সে আজ সকালে তীব্রর হতে বার্তা পেয়েছিল উষান দুদিন ধরে জঙ্গলে পড়ে আছে। জঙ্গলে থাকাকালীন বৃষ্টিতে ভিজেছিল সে, যার দরুন উষান জ্বরাক্রান্ত আজ 2 দিন যাবৎ। খাওয়া নেই, ঘুম নেই, একটুখানি বিশ্রাম অবধি নেই। উষানের পরিস্থিতি একবার মনে আওড়ালেই মীরার অবস্থা করুণ হয়। এই অসুস্থ শরীর নিয়ে গাধার খাটুনি খাটছে। উষান ভালো নেই, অসুস্থ, ব্যাপক ক্লান্ত। কথাগুলো যখন সে আওড়ায় নিভৃতে, নীরবে আপনমনে, তখন তার অন্তঃকরণ দুমড়ে মুচড়ে ভেঙে আসে, ছটফট করে ওঠে বক্ষস্থল। শেহজাদা ভালো নেই তার, এরূপ অবস্থায় সে কি করে ভালো থাকে? ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। মীরা বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। এগোলো বারান্দায়। সেখানে পৌঁছাতেই দেখা মিলল রুহির ঘুমন্ত মুখশ্রী। বারান্দায় থাকা ছোট্ট বেতের সোফাটায় পা মুড়ে কানে ইয়ারফোন গুজে ঘুমিয়ে পড়েছে। মীরা জোরাল শ্বাস ফেলল। মেয়েটা এত ফাজিল। যখন দেখবে মীরার মন খারাপ, তখন সেও মন খারাপ করে অন্যত্রে বসে থাকবে। রুহি, ওঠ। আমি জানি তুই ঘুমাসনি। কৃত্রিম নিদ্রার পসরা তখনই ভাঙল না। রুহি বেশ চতুরতার সাথে এমন ভাঙ করল যেন সে সত্যিই ঘুমিয়ে পড়েছিল। আড়মোড়া ভেঙে উঠে বসে বলল, কান্নাকাটি শেষ যান? আকাশসম বিরক্তি নিয়ে নাক মুখ কুচকায় মীরা। জিজ্ঞেস করে, মারব এক চড়? কাঁদছিল কে? রুহি ভেংচি কেটে প্রত্যুত্তর করল, হুহ ঢং। সত্য তো স্বীকার করব না। রাখো, চল খেতে যাই। আজকে আমি রান্না করছি। মীরা বিমূঢ় স্তব্ধ নেত্রে রুহিকে দেখল। কিতক্ষণ পর স্তব্ধতার লেশ কাটিয়ে বলল, তুই রান্না করেছিস? ও মাই গড, ও মাই গড। কি ছাইপাশ রেঁধেছিস কে জানে? ছাইপাশ রান্না করি নাই। চুপ। আঙ্কেল আমার রান্না খেয়ে কত তারিফ করছে জানস? মীরা সন্দিহান চোখে তাকাল। তার বিশ্বাস হচ্ছে না কিছুতেই রুহির বলা কথা। যে মেয়ে চিনিকে লবণ বলে, হলুদকে মরিচ বলে সে করবে রান্না? আবার সে রান্না খেয়ে মাহদি প্রশংসা করেছে? এটা কি বিশ্বাসযোগ্য? বলা বাহুল্য, প্রশংসা করতেই পারে। রুহির মন রাখতে মীরা কিচেনে যাচ্ছিল লম্বা কদম ফেলে। তার পিছে রুহিও ছুটেছে। তবে মাঝপথে এসে থামল দুজনই। কলিং বেল বেজেছে, তাও এত রাতে। মীরা রুহি দুজনই হতভম্ব। এত রাতে আসলোটা কে? মাহদি তো অবশ্যই আসবে না। সে জরুরি কাজে চট্টগ্রাম গিয়েছে রাত 8টার দিকে। কে আসলো রে মীরা? মীরা ধমকে বলল, তুই যেখানে আমিও সেখানে। আমি কি করে জানব? আশ্চর্য। আয় দেখি। রুহি মূর্ছা বনে মীরার পেছনে হাঁটা ধরল। দরজা খুলতেই দুজনের দর্শন হল উজানকে। উজানকে বিধ্বস্ত দেখালো ভীষণ। এলোমেলো চুল, কাপাটে অধর জোড়া।
মীরা চিন্তিত গলায় প্রশ্ন করল, ভাইয়া, কি হয়েছে? আপনি এত রাতে এখানে? উজান হাসফাস করে বলে উঠল, হসপিটাল যেতে হবে ভাবি, জলদি রেডি হয়ে এসো। মীরার অন্তরাল বেসামাল হল। আবার কার কি হল? কেন ভাইয়া, কি হয়েছে? মীরার বিচলিত কণ্ঠ। বাবা তোমাকে দেখতে চাচ্ছে আপু। আয়মান আঙ্কেল? আঙ্কেল না দেশের বাহিরে ছিলেন? হ্যাঁ, 4 মাস হলো ফিরেছে বাংলাদেশে। এতদিন স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিল। বাবার ক্যান্সার হয়েছে ভাবি, লাস্ট স্টেজ। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। স্যার, আপনার কি মনে হয় না সিয়া মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে? না মানে স্যার, এত সহজে মাত্র একবার বলায় আমাদেরকে সাহায্য করতে রাজি হয়ে গেল যে? উষান গায়ে মাটি লাগাচ্ছিল, বৃষ্টি ভেজা মাটি। মাত্র করা শ্বাসের প্রশ্নে সে রক্তিম নেত্রে তার প্রতি দৃষ্টি ফেলল। গত দুদিনের টানা জ্বরের প্রকোপে তার আঁখি দুটো রক্তিম হয়ে রয়েছে, স্বাভাবিক হওয়ার নামগন্ধ নেই। উষানের এরূপ চাহনিতে প্রথমত ভয় পেল শ্বাস, পরবর্তীতে সে নিজেকে ধাতস্থ করল। শ্বাস উষানের টিমের একজন সদস্য, সে উষানের জুনিয়র। ভাঙা গলায় জোর টানল উষান, কণ্ঠে মেশালো রুস্থতা। বলে উঠল, আর একটা বার যদি এই কথা তোমার মুখ দিয়ে বের হয়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বুঝতে পেরেছ? সিয়ার ব্যাপারটা আমি ভালো বুঝব। শ্বাস ঘন ঘন মাথা দোলাল, জবাব দিল, জি স্যার, আর বলবো না। বিরক্তি কাটিয়ে মুখশ্রীতে কাদার প্রলেপ টানল উষান। শ্বাসের ওপর সে বিরক্ত, চরম মাপের বিরক্ত। ছেলেটা সেই কখন থেকে একই কথা বারবার বলে যাচ্ছে। শ্বাস এত কেন অবুঝ? উষান কি আর এমনি তেমনি মানুষের কথা গ্রাহ্য করে নাকি? আশ্চর্য। শ্বাস কৌতূহল ভরা চোখে উষানের কার্যকলাপ দেখছিল। প্রশ্ন ছিল তার অন্তঃকরণে বেশ কিছু, তবে তা জিজ্ঞেস করার সাহসে কুলাল না। কিতক্ষণ বাদে উষান শুধাল, কাদা লাগাও গায়ে জলদি। শ্বাস সরল গলায় প্রশ্ন করল, কেন স্যার? উষান পুনরায় গলা শুকিয়ে কাটকরা দৃষ্টিপাত ফেলল শ্বাসের পানে। শ্বাস হন্তদন্ত হয়ে উঠল সেই দৃষ্টি দর্শন করে। সে দুহাত দিয়ে কাদা না লাগিয়ে মাটিতে গড়াগড়ি খেল। পরপর ভূমি হতে উঠে এসে বলল, লাগিয়েছি স্যার, চলো। উষানের ভারী কণ্ঠ। উষান প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার তাগিদে সম্মুখে বহমান ছোট্ট কামরাটার দিকে এগোল। কামরার দরজা উন্মুক্ত করতেই তার চক্ষু সম্মুখে দেখা মিলল সিয়ার ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে, মুখশ্রীতে ক্লান্তির ছাপ। মেয়েটা কি খুব বেশি ক্লান্ত? উষান দৃষ্টি ফেরাল। কামরায় বহমান একজন পুলিশ অফিসারকে ডাক দিল সে আসতেই গলার স্বর খাদে নামিয়ে বলল, সিয়াকে দেখে রাখার, ওর নিরাপত্তা দেয়ার দায়িত্ব আপনার। খেয়াল রাখবেন ওর আমি না আসা অবধি। ঘুম থেকে উঠলে খেতে দিবেন। আর এই রুমে যেন আপাতত কেউ না ঢুকে। ও ঘুমোচ্ছে, ঘুমাক। পুলিশ অফিসার অতীব দ্রুত মাথা নাড়ল, বলল, জি স্যার, টেনশন নিবেন না, আমি খেয়াল রাখব তার। উষান দ্রুত পদে বেরিয়ে আসল জাহাজ থেকে। এই জাহাজটা আনা হয়েছে সন্ত্রাসীদের জিম্মিতে থাকা মানুষদের জন্য। তাদের উদ্ধার করে এই জাহাজে করেই শহরে পাঠানো হবে। জাহাজটা সমুদ্র বন্দরের দৃষ্টিসীমানার অনতি দূরে রাখা হয়েছে।
যাতে কারো নজরে না পড়ে। সন্ত্রাসীদের নজরে পড়বে না নিশ্চিত, কারণ তারা মাসে একবার নিজেদের আস্তানা থেকে বের হয়। হামলা করার পর 2 মাস বাদে বের হয়। এই তথ্য সিআর হতে পাওয়া। উশান, সাস সহ আরও কয়েকজন আপাতত যাচ্ছে জঙ্গলের মাঝে সন্ত্রাসীদের দেওয়া সিকিউরিটি নষ্ট করতে। সিকিউরিটি সিস্টেম পুরোটা অকেজো করার পর মিশন শুরু হবে। সন্ত্রাসীরা বাহিরে কোনো গার্ড বা কাউকে পাহারা দেওয়ার জন্য রাখেনি। কড়া সিকিউরিটি সিস্টেম তৈরি করেছে তারা, যার দরুন এই পথ দিয়ে কেউ পদচারণ করলে তার মৃত্যু নিশ্চিত। উশানের আদেশে বাকি সবাই নিজেদের গায়ে মাটি লাগিয়েছে, সিক্ত মাটি। এই কর্মটি করার ফলস্বরূপ তাদের বর্তমান কাজটি করা অতীব সহজতর হবে। এখানকার বিশাল বিশাল গাছে কিছু স্ক্যানার আছে যা মানবদেহে শনাক্ত করে, মানবদেহের ওপর লেজার রশ্মি নিক্ষেপ করে। লেজার রশ্মি নিক্ষেপ করার ফলে মানবদেহের উপরিভাগ যেমন তৎক্ষণাৎ পুড়ে পচে যেতে শুরু করে, তেমনি মানবদেহের ভেতরের কোষকলা নষ্ট করে, সেখানে ক্যান্সারের কোষকলা সৃষ্টি করে। গায়ে মাটি লাগালে স্ক্যানার তেমন দ্রুত, কঠোরভাবে কার্যকলাপ হস্তক্ষেপ করতে পারে না। উশান মাটির সঙ্গে মিশে মিশে এগোচ্ছে, তাকে অনুসরণ করছে আসছে পিছনের সবাই। লেজার রশ্মি ধ্বংস করার ক্রিয়াকলাপ কিভাবে করতে হয় তা উশান সবাইকে আগেই বুঝিয়ে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে এক একটা লেজার রশ্মির মূল কেন্দ্রবিন্দু অকেজো করা হচ্ছে। সিকিউরিটি সিস্টেম নষ্ট করার পরও সন্ত্রাসীদের কাছে কোনো বার্তা পৌঁছাবে না, তার ব্যবস্থা সিয়া পূর্ব হতেই করে দিয়েছে। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগল সকল প্রকার সিকিউরিটি নষ্ট করতে। মূল আস্তানার সামনে দাঁড়িয়ে উশান বার্তা পাঠাল তার টিমকে এবং অপেক্ষাকৃত 20,000 পুলিশ সদস্যকে। তাদের কাল রাতেই এখানে আনা হয়েছে। সন্ত্রাসী দলে প্রায় 30,000-এর মতো মানুষ। তারা পুরো 20 বছর সময় নিয়ে নিজেদের দল বিশাল বড় করেছে। উশানের প্রথম পদক্ষেপ এখন বন্দী মানুষদের মুক্ত করা। সিয়ার মতামত প্রেক্ষিতে পরিত্যক্ত ভবনটার ডানদিকে গ্যারেজ রয়েছে। গ্যারেজের নিচের ভূমিতে বন্দী রয়েছে হাজারো মানুষ। উশান এবং কয়েকজন পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়েছে মাটি খুঁড়ে সেখানে প্রবেশ করা হবে। প্রবেশমুখের উপরিভাগে দরজা রয়েছে, গোপন দরজা। সেই গোপন দরজা দিয়েই বন্দী মানুষগুলোকে বাহিরে নিয়ে আসতে হবে। তবে পরিকল্পনা করার সময় বলা যতটা সহজ হয়েছে তার থেকেও দ্বিগুণ কঠিন হতে চলেছে যে এই পদক্ষেপ তা সবার নিকট পূর্ণ নিশ্চিত। তুমুল গোলাগুলি একাধারে, বোমা বিস্ফোরণ, শুষ্ক ভূমিতে হাজারো মানুষের রক্তাক্ত প্রাণহীন লাশ। দীর্ঘ 27 ঘণ্টার একটানা মিশনে অবশেষে স্থিতিশীলতা এসেছে কিছুটা। সন্ত্রাসীদের লাশ দিয়ে স্তূপ তৈরি হয়েছে চারিপাশে। সেখানে অবশ্য অনেক নির্ভীক পুলিশ অফিসারের মৃতদেহও রয়েছে। তাদের লাশ সেখান হতে আলাদা করে অন্যত্রে নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের এই সন্ত্রাসীদের প্রকোপ কাটল বলে বিভিন্ন সংবাদ গণমাধ্যমের বর্তমান সময়ের হেডলাইন হিসেবে এটাই দেখানো হচ্ছে। উশান চারিপাশ দেখছে। তার কেন যেন মনে হচ্ছে এখনো সবকিছু হাতের নাগালে আসেনি। আহত দেহ নিয়ে সে আশেপাশে সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে। সমুদ্রে বন্দরে তখন উদ্ধার করা 20,000 মানুষ। সন্ত্রাসী সংখ্যা হাজার খানেক ছিল। তাদের বেশিরভাগকে মেরে ফেলা হয়েছে তৎক্ষণাৎ। তবে মূল হোতা, যারা এই পুরো সন্ত্রাসী দলটাকে পরিচালনা করে, তাদের সঙ্গগোপনে আটক করা হয়েছে। বেশ কিছু সংখ্যক সন্ত্রাসীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। উশান যার ভয় করছিল তাই হল। এই মাফিয়া টিম অত্যন্ত চতুর। তাদেরই একাংশ এখন এক স্থানে লুকিয়ে জাহাজে বোমা নিক্ষেপ করার পায়তারা করছে। তাদের অবস্থান শনাক্ত করা যায়নি এখনো।
তবে যারা বোমা নিক্ষেপ করার পায়তারা করছে তারা অত্যন্ত নিখুঁত বুদ্ধিতে এই বার্তাটি এয়ারফোর্সের নিকট প্রেরণ করেছে। উশানের টিমের একজন দৌড়ে আসল উশানের নিকট। হন্তদন্ত হয়ে বলল, স্যার, ওদের দলের একাংশকে আমার এখনো খুঁজে পাইনি স্যার। ওরা এখন বোমা হামলা করার প্রস্তুতি নিচ্ছে জাহাজে। জাহাজটাও দ্রুত চালানো সম্ভব হচ্ছে না স্যার। অন্যদিকে পাঠানোরও সুযোগ নেই বললেই চলে। এখন কি করব স্যার? জাহাজে হাজারো অসহায় মানুষ রয়েছে। ওরা মারা যাবে স্যার এই হামলা করা হলে। উশান কপালে 2 আঙুল ঘষে ভাবল কিছুক্ষণ। বলে উঠল, বোমটা জাহাজ পর্যন্ত যেতে দেওয়া যাবে না। তার আগেই এমন কিছু বোমার সামনে দিতে হবে যাতে করে বোমের সকল শক্তি সেখানেই শেষ হয়ে যায়। বোম তো আকাশপথেই ওদিকে ছুটবে। তাহলে ওকে, আমি দেখছি ব্যাপারটা। উশান ছুটল। হেলিকপ্টারে বসে পাইলটকে নির্দেশ দিল তাকে একা ছাড়তে। পাইলট বেরিয়ে যেতেই উশান হেলিকপ্টার এবার নিজে চালানো শুরু করে। পেছনে থেকে সাহস চেঁচিয়ে বলল, স্যার, স্যার যাবে না স্যার। আপনার বদলে আমি যাই স্যার। দয়া করে নিজের প্রাণ দিবেন না স্যার। আপনার বদলে আমি মারা যাই তবুও আপনি সুস্থ স্বাভাবিক থাকুন দয়া করে। উশান সাহসের প্রতি বিরক্তিকর দৃষ্টিপাত ফেলল। সাহস ছুটে আসছিল তখন তড়িঘড়ি করে। তার পূর্বেই উশান হেলিকপ্টার নিয়ে ছুটেছে আকাশপথে, পেছনে ফেলে গিয়েছে হন্তদন্ত ব্যাকুল ছটফট করা সাহসকে। সমুদ্রের মাঝামাঝি যখন হেলিকপ্টার নিয়ে উশান পৌঁছাল ঠিক তখনই বোমা নিক্ষেপ করা হয় জাহাজকে উদ্দেশ্য করে। উশান তৎক্ষণাৎ হেলিকপ্টার সেই বোমের সামনে নিয়ে যায়। মুহূর্তে বোম গিয়ে ছিটকে লাগে জাহাজের বদলে উশানের দ্বারা নিয়ন্ত্রিত হেলিকপ্টারে। জাহাজের ক্ষয়ক্ষতি হয়নি, তবে লহমায় চোখের সামনে বিস্ফোরণ ঘটেছে হেলিকপ্টারের। পুলিশের আওতায় আসল তখন বোমা নিক্ষেপ করা সন্ত্রাসীরা। তাদেরকে তৎক্ষণাৎ সেখানেই ক্রসফায়ার করে মেরে ফেলা হয়। সাহস নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে, উশান, তাহলে ছেলেটা কি বিসর্জন দিল তার প্রাণ? সাহসের আচানক খেয়াল হল বোম যখন হেলিকপ্টার স্পর্শ করছিল তার আগ মুহূর্তে হেলিকপ্টার থেকে কিছু পড়ে গিয়েছিল। তা ঠিক কি ছিল তা তার বোধগম্য হল না। তবে তার ছটফট উচাটন মন বারংবার বলছে সে উশান ছিল। উশান রেজওয়ান। গগনপৃষ্ঠে ধূসর বর্ণের মেঘ জমেছে। বাতাবরণে তখন বর্ষণ নামার হাকডাক। গগনচুম্বী গাছগুলো দুলছে তখন মুক্ত সমীরে। স্থিরচিত্তে থাকা দিঘির জল হয়েছে এলোমেলো। ক্ষীণ বাদে শুকনো ভূমির ওপর পড়ল ফোঁটা ফোঁটা জলের আস্তরণ। সময়ের তালে অম্বরে হতে আছড়ে পড়া জলের প্রকোপ বাড়ছে। সঙ্গে সঙ্গে অনিলে আষ্টেপৃষ্ঠে জোরালো বৃষ্টি ভেজা সোদা মাটির মোহনীয় ঘ্রাণ। ক্ষণে ক্ষণে বৃষ্টির তেজ বাড়ছে। শব্দ হচ্ছে ঝুমঝুম ঝুমঝুম। বৃষ্টির তেজ দেখে গাড়ির গতি বাড়িয়ে দিল সাহস। আরও একবার সে লুকিং মিরর দিয়ে অবলোকন করল তার পেছনটায়। পেছনে উশান বসে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে দেদারসে সিগারেট খাচ্ছে সে। শুকিয়ে কাঠ হওয়া গলায় একটুখানি সিক্ততা দান করার তারে শ্বাস ঢোক গিলল পরাপর 2 বার। শ্বাস ভেবে পায় না উশান ভাঙা হাত, জখম হওয়া পা, মাথায় বিশাল ব্যান্ডেজ, বুকের মাঝ বরাবর জখম। এসব নিয়ে এতটা সুখ নিয়ে সিগারেটে টান দিচ্ছে কি করে? স্বাভাবিকভাবে উশানের উচিত এখন ব্যথায় আহ করা। অথচ দেখো এই লোক করছেটা কি? সুখানুভূতি নিয়ে সিগারেট খাচ্ছে আরামসে। আমাকে দেখা হয়েছে? এত কি দেখছ? আমি তোমার বউ না সাহস। তোমার মধ্যে কি কোনো সমস্যা আছে? সাহস জোরে সোরে ব্রেক কষল।
উষান সামনে বাড়ি খেতে খেতে নিজেকে সামলে নিল। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি ছুড়ল সে সাহসের প্রতি। সাহস সে সময় হতবিহ্বল হয়ে তাকিয়ে রয়েছে তার পানে। সাহসের বেখেয়ালি আচরণের কারণে উষান রাগল প্রচণ্ড। খেপাটে চোখে তাকালো সে। ধমকে বলল, তোমার কি মাথা খারাপ? এখনই অ্যাক্সিডেন্ট হতো আমাদের। গাড়ি চালাতে পারো না? সরি স্যার। আর হবে না স্যার। সাহস গাড়ি স্টার্ট দিতে তৎক্ষণাৎ উষান গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভিং সিটের পাশে এসে নক করল কাছে। সাহস গাড়ির কাঁচ না নামিয়ে শটান গাড়ি থেকে বের হয়ে আসল। হন্তদন্ত হয়ে বলল, স্যার আপনি অসুস্থ? গাড়ি থেকে বের হয়েছেন কেন? বৃষ্টিতে ভিজলে আপনার সমস্যা হবে স্যার। উষান নিরুত্তর। সাহসকে কথা না শোনার ভান করে সে ড্রাইভিং সিটে বসল। ইশারায় সাহসকে নির্দেশ দিল চটজলদি গাড়িতে উঠে বসতে। হতভম্ব সাহস দৌড়ে গিয়ে বসল উষানের পাশের সিটে। বলে উঠল, স্যার আপনি এই আহত শরীর নিয়ে ড্রাইভিং করবেন? উষান ভাবলেশহীন বলল, করব। এত জলদি মরার শখ নেই আমার। বাচ্চার বাবা হতে পারিনি এখনো। উষানকে এতটা সহজভাবে কথা বলতে দেখে সাহস বিষম খেল। চটপট সে নিজেকে ধাতস্থ করে নিয়ে শটান হয়ে বসল। তারা এখন ফিরে যাচ্ছে ঢাকায়। এখানকার কাজ শেষ। সবকিছু আয়ত্তে এনে উষান এবং তার টিমের সদস্যগণ নিজেদের নিরে ফেরার জন্য রওনা দিয়েছে। 2 ঘণ্টা হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে কেউই এখনো ঢাকায় প্রবেশ করতে পারেনি। উষান কায়দা করে শর্টকাট ধরে গাড়ি চালাচ্ছে। এখানকার প্রত্যেকটা রাস্তা তার চেনা। বহুবার আসা হয়েছিল এখানে তার। কখনো কাজের পরিপ্রেক্ষিতে, কখনো বা ইচ্ছেবশত। সাহস ভাবছে তখনকার শ্বাসরুদ্ধকর লহমার কথা। উষাম নেই, মারা গিয়েছে। যখন তার মস্তিষ্ক এসব ভাবছিল তখন তার সর্বাঙ্গ হিম হয়ে আসছিল। কিন্তু তারপরই ঘটে চমকপ্রদ ঘটনা। অদূর হতে সে এবং উপস্থিত বাকিরা দেখে উষান সাঁতার কেটে আসছে তীরে। তাকে দেখে পরক্ষণেই একজন স্পিড বোট নিয়ে ছুটে উষানকে অতি দ্রুত তীরে ফিরিয়ে আনতে। উষান যখন তীরে ফিরে এলো, সাহস তখন এলোপাথারি দৌড়ে উষানকে জড়িয়ে ধরে কেঁদে দেয় হু হু করে। উষান তার প্রিয় একজন ব্যক্তি। তার আদর্শ, তার অনুপ্রেরণা। এবং নিঃসন্দেহে উষান একজন চমৎকার মানুষ বৈকি। তার কার্যপরিচালনা, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, উদারতা এসব কিছু সবাইকে দারুণভাবে আকৃষ্ট করে। বারংবার সেলফোন দেখছিল উষান। মীরাকে ফোন দিয়েছিল সে। মেয়েটা ফোন ধরেনি। রাত অনেক। উষান ভাবল মীরা হয়তো ঘুমোচ্ছে তাই তার কল রিসিভ করেনি। তবে তার অন্তঃকরণ অন্য বার্তা দিচ্ছে। তারা অস্থিতিশীল। বারে বারে তাকে বলছে কিছু একটা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কিছু। সন্ত্রাসী পরিচালনাকারী মূল হোতাদের রিমান্ডে নেওয়া হয়েছে। কিছু তথ্যও পাওয়া গিয়েছে ইতিমধ্যে। সন্ত্রাসীরা ছিল এদেশেরই নাগরিক। তারা চাইতো রাজত্ব, টাকা পয়সা। তারই পরিপ্রেক্ষিতে একটা দল গঠন করেছিল, যাতে করে মোক্ষম সময়ে এসে তারা দেশে এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে যাতে সরকার দিশেহারা হয়ে পড়বে। জনগণ থুথু করবে সরকারের প্রতি। ঠিক সে সময় সঠিক পন্থা অবলম্বন করে কোনো এক উপায়ে জনগণের নিকট এগিয়ে আসবে এই সন্ত্রাসীরা। আড়ালে আবডালে ক্ষতি করলেও বাহিরে জনগণের প্রতি উদার মহানুভবতা দেখাবে। জনগণ তাদের প্রতি ফুটবল হওয়া মানেই অনেক কিছু। সন্ত্রাসী দলটার মূল হোতারা ছিলেন মোট 28 জন।
তারা প্রায় 25 বছর সময় নিয়ে পরিকল্পনা করেছেন। তারপর দল গঠন করেছে। তাদের দলে থাকা সকল মানুষই ছিল নরপশু। দিনে রাতে মানুষ গুম, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ সহ আরও নানা কুকর্মে লিপ্ত থাকত এরা। দীর্ঘ 20 বছরে টাকার পাহাড় গড়েছিল অনৈতিক উপায়ে। সন্ত্রাসীরা মূলত চাইত দেশে নিজেদের রাজত্ব করতে, জনগণের ওপর নিজেদের আর্জি মর্জি চাপাতে, এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। মানুষ খুন করে শান্তি পেত এরা, চরম শান্তি। মানসিকভাবে ছিল তারা ভীষণ ক্ষতিগ্রস্ত। এই দলটার ওপর সরকারের বিরোধী দলের একটা সাহায্যগামী হাত ছিল, যার দরুন এই সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছিল দিন দিন। স্বাভাবিক পর্যায়ে দর্শন করা বাদে ডাক্তার তাদের মানসিক চেকআপ করিয়ে এতটুকু নিশ্চিত হন এরা আসলে মানসিকভাবে ঠিক কতটা নিম্নতর, অদ্ভুতুরে এবং ক্ষতিগ্রস্ত। এরা মানুষদের টাকার লোভ দেখিয়ে নিজেদের দলে আনত, কখনো স্বেচ্ছায় অনেকে এই দলে যুক্ত হওয়ার জন্য মরিয়া হতো। দলে যুক্ত হওয়া মানুষদের তারা এক অজানা পন্থার মাধ্যমে নিজেদের মতো নরপিশাচ, নরপশুতে রূপান্তরিত করত। মিশনে সিয়ার মৃত্যু ঘটেছে। বলা বাহুল্য সে স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করেছে। তাকে যখন উশানের আদেশে পাহারা দেয়া দুজন পুলিশ অফিসার খাবার দিতে আসল, তখন সিয়া তাদেরকে আঘাত করে পালিয়ে আসে। ছুটে আসে সন্ত্রাসী আস্তানায়। সেখানে পৌঁছে নিজেই সন্ত্রাসীদের নিকট বলে, সিয়াই বলেছে এয়ারফোর্সের কাছে তাদের অবস্থান। ঠিক তখন সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। যাওয়ার পূর্বে ছোট্ট একটা চিরকুট রেখে গিয়েছিল সিয়া উশানের জন্য। চিরকুটে লেখা ছিল, এই বিষাক্ত পৃথিবী আমার জন্য না। এই সুন্দর পৃথিবী আমার জন্য বিষাক্ত কাটা। এর মাঝে বেঁচে থাকা যায় না। তাই স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করলাম। উশান স্যার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার বাবাকে খুঁজে বের করুন। তাকে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দিন। আমার বাবার কোনো দোষ নেই। সে নির্দোষ। উশান হন্য হয়ে ছুটছে। তার আশেপাশে থাকা কয়েকজন মানুষ তাকে বিস্মিত নেত্রে অবলোকন করছিল। সেদিকে বিশেষ ধ্যান দিল না উশান। তার কপাল বেয়ে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বুকের মাঝ বরাবর মোটা ব্যান্ডেজ থাকার কারণবশত সে শার্টটা অবধি পরতে পারেনি। সেভাবেই শার্টবিহীন হাসপাতালের করিডোর ধরে দৌড়াচ্ছে। অবশেষে কাঙ্ক্ষিত কামরার সামনে এসে স্থিরচিত্তে দাঁড়াল সে। লম্বা কয়েক শ্বাস টেনে ভেতরে প্রবেশ করল। ঢাকায় ফিরে যখন সে কর্মস্থলে ইনানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল উশান, বাসায় ফিরবে তখন তাকে ইনান আটকে রেখে ডাক্তার দ্বারা ক্ষত স্থান পুনরায় চেকআপ করায়। সে ঘণ্টায় উজানের ফোন আসে। বার্তা দেয়, বাবা অসুস্থ, ভীষণ অসুস্থ। বাবার প্রতি যে তার রাগ ছিল তা মুহূর্তেই ভুলে গিয়ে উশান হন্য হয়ল ছুটে আসে গাড়ি নিয়ে। সে এতটাই বেখেয়ালি ছিল, তার গায়ে যে শার্ট নেই তার দিকেও ধ্যান ছিল না তার। আয়মান সাদা বিছানায় শুয়ে আছেন। জীর্ণশীর্ণ তার দেহ লেপ্টে রয়েছে বিছানার সাথে। চোখের নিচে কালো দাগ, ঠোঁট দুটো শুকিয়ে চৌচির। নেত্রপল্লব ঘন ঘন ফেলছিল সে উশানকে দেখে। হাতের ইশারায় সে উশানকে ডাকল। উশান এগোল, ধীর পায়, অল্প অল্প করে। পেছনে ফেলে আসল স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা মীরাকে। উশান ছোট টুলটা টেনে বসল। আয়মান উশানের গালে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, এত আঘাত পেয়েছিস বাবা? খুব কষ্ট হচ্ছে তাই না? রক্ত পড়ছে তো মাথা থেকে। উজান, ডাক্তার ডাক জলদি। উশান ভারী গলায় বলল, দরকার নেই।
রেগে আছিস বাবার ওপর? বাচ্চাদের মতো করে দুদিকে মাথা নাড়ল উষান। বলল, রেগে নেই। তোমার এই অবস্থা কেন? আয়মান নিষ্প্রাণ হেসে শুধাল, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় এসেছি তাই। শোন বাবা, কিছু কথা বলি তোকে। রুমিশা, তোর মা যখন মারা যায় তখন আমি ভেঙে পড়েছিলাম খুব। তোর মা আমার বেঁচে থাকার মাধ্যম ছিল। তিক্ত হলেও সত্য, আমি তোদের দুজনের থেকে তোদের মাকে বেশি ভালোবাসতাম। রুমিশা মারা যাওয়ার পর এই দেশটা আমার জন্য তিক্ত হয়ে গেল। শ্বাস নিতে পারছিলাম না এখানে ঠিক মতো। চারিদিকে তাকালেই মনে হতো রুমিশা আমায় বলছে, আমায় বাঁচাতে পারলে না তুমি। এই ঘটনার পর সরকার যখন তোর মায়ের খুনিকে ধরতে পারল না তখন আমার অবস্থা আরো খারাপ হল। ঠিক করলাম দেশ ছাড়ব। ভেবেছিলাম তোদের নিয়ে যাব। পরবর্তীতে আবার ভাবলাম না, তোরা এখানেই থাক। এদেশে রুমিশার হত্যার বিচার কখনোই হতো না। কখনোই হত্যাকারীকে হয়তো খুঁজে পেত না পুলিশ, কিংবা খুঁজে পাওয়ার চেষ্টাও করত না। বাংলাদেশের রীতি এটা। নিজে কিছু না করলে কোনো সমাধানই কখনো পাওয়া সম্ভব না। তাই সিদ্ধান্ত নিলাম তোরা দুই ভাই রুমিশার হত্যাকারীকে যাতে খুঁজে বের করতে পারিস তার ব্যবস্থা করব আমি। দেশ ছাড়ার আগে বাবাকে বলে গেলাম যাতে তোদের দুজনকে ডিফেন্সার বানায়। তারপর যোগাযোগ প্রায় বন্ধই করে দিলাম। চেষ্টা করতে চাচ্ছিলাম যাতে তোরা শক্ত হোস, বাস্তবতা বুঝিস। কেউ কারো জন্য নয়, এই বিষয়টা পাকাপোক্তভাবে বুঝতে পারিস। আজ এত বছর পর আমার চাওয়া পূর্ণ হল উষান। তুই, উজান, আমার চাওয়া, আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ করেছিস। বাবা, যখন আমি শুনলাম তুই নিজের হাতে রাহনুমা উষাকে মেরেছিস, বিশ্বাস কর বাবা, ওই মুহূর্তে আমার বুকের ওপর থেকে চাপ নেমে গিয়েছে। এতটা বছর পর আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহ তায়ালার নিকট হাজার হাজার শুকরিয়া। মৃত্যুর আগে তিনি আমায় একটু শান্তি প্রদান করেছেন। তোদের জন্য আমি বিশেষ কিছুই করতে পারিনি, তবে আমি এত বছর ধরে যা উপার্জন করেছি তা আমি তোর, উজান, উমাইশা আর মীরার নামে করে দিয়েছি। সুখে থাকিস তোরা বাবা। মীরাকে সুখে রাখিস উষান। ঘন ঘন শ্বাস নিতে শুরু করলেন আয়মান। উষান ব্যাকুল হয়ে উঠে দাঁড়াল। বলল, বাবা, বাবা তোমার কষ্ট হচ্ছে? বাবা কথা বলো একটু। আয়মান কথা বললেন না, জবাব দিলেন না উষানের করা প্রশ্নের। লম্বা করে একবার শ্বাস টেনে চিরতরের জন্য। কক্ষে উপস্থিত সকলে তখন নিস্তব্ধ। অদূরের মসজিদ হতে ফজরের আজানের মধুর ধ্বনি ভেসে আসছে শুদ্ধ সমীরে। উষান আয়মানের খোলা নেত্রজোড়া বন্ধ করল। সাদা কাপড়টা দিয়ে আয়মানের কপাল অবধি মুখ ঢেকে দিল। পিছন ফিরল সে, তার মুখশ্রী অস্বাভাবিক থমথমে হয়ে। উজানকে উদ্দেশ্য করে উষান স্বভাবগত কণ্ঠে বলল, আমার জন্য একটা শার্ট আর টুপি নিয়ে আয়। নামাজ পড়ে আসি। উজানের কৃষ্ণ গাল বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়ছে। বিশুদ্ধ, নোনা জল। উষানের কণ্ঠ শ্রবণ করে সে ঘাড় ফিরিয়ে নেত্রকোণে জমে থাকা অশ্রুজল মুছে নিল দ্রুত। অতঃপর আনছি বলে বেরিয়ে গেল। উজানের ফিরে আসতে 10 মিনিট লাগল। শার্ট তার গাড়িতেই রাখা ছিল। জরুরি প্রয়োজনে রেখেছিল। পকেটে কালো টুপি ছিল উজানের আগ হতেই। এশারের নামাজ আদায় করেছিল এখানে। শার্ট, টুপি উজান উষানের কাছে দিল। উষানকে মাত্রাতিরিক্ত স্বাভাবিক দেখাচ্ছে। ভাইকে এতটা কঠোর দেখে বিন্দুমাত্র চমকাল না উজান। উষান এমনই। সে অনুভূতি প্রকাশ করতে চায় না।
ধরা কণ্ঠে উজান একবার জিজ্ঞেস করল, ঠিক আছো ভাই? উষান ভরাট কণ্ঠে বলল, আছি। উষান সামনে এগোল। উদ্ভ্রান্তের ন্যায় তার অন্তরাল। মা হারানোর পর এবার বাবাকেও হারালো সে। বাবা মা দুজনই এতিম করে দিয়ে গেল। বাবার প্রতি জমে থাকা এত বছরের অনুরাগ, অভিযোগ আজ লহমায় সেই সব অভিযোগের পাহাড় ভেঙে চুরমার হল। পল্লব ফেলল উষান একবার, দুইবার, তিনবার করে। প্রাণহীন নেত্রে একবার মীরার পানে তাকিয়ে বেরিয়ে আসলো গুমোট কক্ষ হতে। তার শ্বাস রুখে আসছে কেন হঠাৎ? আয়মানের দাফনকার্য সমাপ্ত হয়েছে একটু আগে। সবকিছু নিজের হাতে করেছে উষান আহত শরীর নিয়েই। তখন বেলা 12টা ছুঁই ছুঁই। কবরস্থান হতে ফিরেছে উষান সবেমাত্র। ক্লান্ত দেহ, ঘামে সিক্ত দেহ। সে এসেছে মীরার ফ্ল্যাটে। মাহদি জোরপূর্বক তাকে নিয়ে এসেছে। ফ্ল্যাটে প্রবেশ করার পর মাহদি বলে উঠলেন, বাবা, তুমি মীরার রুমে রেস্ট করো, যাও। তোমার শরীর তো ভীষণ খারাপ হচ্ছে। উষান ম্লান হেসে উত্তর দিল, আমি ঠিক আছি বাবা। চিন্তা করবেন না, আপনার ওপর দিয়েও তো কম ধকল যায়নি। রেস্ট করুন বাবা। মাহদি নিজের শয়নকক্ষে চলে যেতেই উষান কদম ফেলে সম্মুখে। তারা যাত্রাপথ মীরার কক্ষ। মাঝে থেমে সে একবার উজান, উমাইশাকে দেখে নিল। তারা দুজন মীরার পাশের কক্ষে রয়েছে। উজান তখন ওয়াশরুমে ছিল। উমাইশা নামাজরত। দরজা থেকে সরে আসলো উষান। পাশের কক্ষে প্রবেশ করল। মীরা উপস্থিত ছিল সেখানেই। উন্মুক্ত জানালার কপাট দিয়ে বাহিরে তাকিয়েছিল। কারো উপস্থিতি উপলব্ধি করতেই পেছনে ফিরল দ্রুত। উষানকে দেখে এগোলো চটজলদি। ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল, ঠিক আছো? উষান শার্টের বোতাম খুলছে ধীর গতিতে। শার্টের বোতাম সম্পূর্ণ খোলা হতেই শার্ট গা থেকে খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। বলল, ঠিক আছি। আমাকে শার্ট দাও তো একটা। মাথা ভার হয়ে আছে। শাওয়ার নিব। টাওয়াল ও এনো। আনছি। বসো একটু। মীরা পাশের কক্ষে গেল। উষানের কোনো পোশাক তারা বাসায় নেই। সব উজানের বাসাতে রয়ে গেছে। সে আপাতত মাহদির একটা শার্ট আনতে যাচ্ছে। শার্ট, ট্রাউজার এবং তোয়ালে নিয়ে আসতে মীরার সময় লাগল 5 মিনিটের মতন। এসেই তার হাতের পোশাক সে উষানের নিকট এগিয়ে দিল। ধরো, ফ্রেশ হয়ে আসো। নিরুত্তরহীন উষান আলগোছে উঠে গেল। নিষ্প্রভ নেত্রে উষানকে আওর চোখে দেখল মীরা। একদিনেই কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে ছেলেটা। মুখশ্রীতে লেপ্টে রয়েছে রাজ্যের ক্লান্তি। তবুও বুঝতে দিতে সে নারাজ তার অন্তঃস্থলের হাল। মীরা জানে, উষানের অন্তরালের দুমড়ে মুচড়ে পিষে যাওয়া অনুভূতিগুলো সম্পর্কে মীরা জ্ঞান রাখে। এই পৃথিবীতে সেই হয়তো একমাত্র উষানকে এতটা বুঝতে পারে। প্রতি মুহূর্তে ঠাউর করতে পারে উষানের মনোবস্থা। কিছু সময় যদিও বোঝা দুষ্কর হয়ে পড়ে বইকি। 10 মিনিটের মতো সময় লাগল উষানের শাওয়ার নিতে। বেরুতেই তার দৃষ্টি পড়ল সোফায় বসে থাকা তারই অপেক্ষায়রত মানবীকে। মীরার হাতে খাবার প্লেট। সে উষানকে ডাক দিল, এখানে এসো। কাল থেকে কিছু খাওনি। হাতের তোয়ালে পুনরায় মেঝেতে ছুঁড়ে ফেলে দিল উষান। চেহারায় ফুটালো বিরক্তিভাব। মুখশ্রী বেশ বাজেভাবে কুঁচকে নিয়ে বলল, মীরা, খাবো না এখন। আমার ভালো লাগছে না এখন। ঘুমাবো। প্লিজ যাও। তুমি আসবে কিনা বলো। প্রায় ধমকে বলা কথাটা শুনে উষানের অন্তঃকরণ চমকালো বোধ হয়।
ভীষণ চমকাল। চমকিত ভাবটা বহির্ভাগে প্রকাশিত করল না। এগিয়ে এলো সে বিনা বাক্যে। ভাব করল এমন, যেন সে মীরার ওপর মাত্রাতিরিক্ত বিরক্ত। হা করো। উষান খাবার মুখে নিল। খাদ্যকণা চিবুতে চিবুতে শুধাল, জ্বালাচ্ছ আজকাল খুব বেশি। মীরা প্রত্যুত্তর করল না। সে ভাত মেখে একের পর এক ভাতের দলা উষানের মুখে পাচার করছে অতি মনোযোগ সহকারে। খাওয়ার সময় আশেপাশে তাকাল উষান। কাউকে খুঁজছে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেয়ে জিজ্ঞেস করল, মায়ান, টুইঙ্কেল কোথায়? শেষের ভাতের দলা উষানের মুখে পুড়ে দিয়ে মীরা জবাব দিল, রুহির সাথে বাহিরে গিয়েছে। ধানমন্ডি। রুহির মামার বাসায় বেড়াতে গিয়েছে। কতদিন থাকবে? কতদিন ওদের দেখা হয় না। আমায় কালকেই ফিরতে হবে। মীরা থমকাল। থমথমে হল তার মুখশ্রী। নিষ্প্রভ কণ্ঠে সে প্রশ্ন করে বসল, কালই? হ্যাঁ। ছুটি নেই? তুমি তো এখনো অসুস্থ। নেই। অসুস্থতা আমাদের জন্য কিছুই না। আমার পেশা ভুলে যাচ্ছ? গুরুত্বপূর্ণ কাজ আছে। আজই থাকতে পারতাম না। স্যারকে বলে কোনোমতে ম্যানেজ করেছি। মীরার বিমূর্ত চাহনি দেখে উষান ক্ষিপ্ত হল। এত ইমোশনাল, মন খারাপ কেন করবে মেয়েটা? কেন? এভাবে বসে না থেকে দ্রুত হাত ধুয়ে আমার কাছে এসো। জলদি যাও। মীরা ফিরে আসতেই দেখল উষান বিছানায় শুয়ে আছে, টান টান হয়ে। দৃষ্টি ওপরের সিলিং ফ্যানের মাঝে নিবন্ধ তার। পর্দা টানানো থাকায় পুরো কক্ষ অন্ধকার প্রায়। বাহিরে রোদের তেজ নেই আজ। মেঘলাটে অম্বর। ফিনফিনে গগন। আধারের মাঝে মীরা স্পষ্টত দেখল উষানের চক্ষুদয় কোণে বহাল জল। দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। লম্বা কদম ফেলে মীরা এগোল। উষানের অনুমতি না নিয়েই উষানের বক্ষস্থলের মাঝ বরাবর মাথা রেখে শুয়ে পড়ল। অতঃপর চলল গাহিম করা ভয়ঙ্কর মৌনতা। আর চুপটি করে না থাকতে পেরে মীরা বলে উঠল, তোমার কষ্ট হচ্ছে না? উষান উত্তর দিল 2-3 সেকেন্ড পর, কেন কষ্ট হবে? আঙ্কেলের মৃত্যুতে। হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে না। আর বাকি দিনের মতোই স্বাভাবিক লাগছে। উষান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বলল, কষ্ট পেলে ভেতরে পেতে হয়। কাউকে দেখিয়ে পেতে হবে তার কোনো মানে আছে? নিজের কষ্ট অন্যকে দেখানো মানেই বোকামি। মানুষ বোকা ভাববে। সব সময় স্ট্রং থাকা উচিত। আমি যদি এখন মলিন হয়ে থাকতাম তাহলে আপু, উজানকে কে সামাল দিত? আর তুমিই বা ঠিক থাকতে? কেঁদে কেটে অজ্ঞান হয়ে যেতে দেখা যেত। এখন কথা না ঘুমাও। মীরার খুব করে বলতে ইচ্ছে হল, শেহজাদা, তুমি আমায় একটু ধরে কান্না করো তো। নিজের বুকে জমে থাকা সকল কষ্ট দুঃখ আমার মাঝে ফেলে দাও। আমি তোমার কষ্ট দুঃখ নিজের মাঝে নিয়ে তা সুখে পরিণত করে তোমায় ফেরত দেব। বলা হল না। মীরা যে এদিকটায় ফুরবল। উষানকে কাঁদতে দেখলে সে নিশ্চিত শ্বাস রুখে মরে যাবে। ছেলেটার কান্না যে ভয়ঙ্কর। বুকে কাঁপুনি ধরিয়ে দেয়। বিকেলবেলা উষান মীরাকে ঘুমন্ত অবস্থাতেই রেখে বাহিরে এসেছে। তার গন্তব্যস্থল কবরস্থান। বনানীর এখানকার কবরস্থানে আয়মান, সিয়া এবং এরিককে কবর দেয়ার ব্যবস্থা করেছিল উষান। এরিক, সিয়া নাম দুটো উষানের কাছে দীর্ঘশ্বাস ছাড়ার নাম। এই দুজন ব্যক্তি যতই তার জীবনে ক্ষতি করার চেষ্টা করুন না কেন, এই দুজন ব্যক্তি তার খুব পছন্দের। প্রথমত সিয়া।
যে অতি অল্প সময়ে তার ছোট বোনের জায়গা নিয়েছে। উষানের ছোট থেকেই একটা ছোট বোনের বিশাল আবদার ছিল। আবদার তার পূরণ হয়নি। সিয়া যখন তার জীবনে আসলো, সে যখন সিয়ার লাইফ হিস্টোরি রিসার্চ করল, ঠিক তখন সিয়ার প্রতি উপচে পড়া রাগ তার গলে জলে পরিণত হয়েছে। তার খারাপ লেগেছে, লাগছে এবং ভবিষ্যতেও লাগবে সিয়ার জন্য। মেয়েটা ঠিক কতটা কষ্ট করেছে, কষ্ট পেয়েছে জীবনে, তা বলার নয় একেবারেই। উষানের আক্ষেপ হয়, আল্লাহ তাআলা কি এই মেয়েটাকে একটু সুখ দিতে পারতেন না? অতঃপর উষান বাস্তবতা ঘাটল। বাস্তবে কতজনই বা অতি দুঃখ মাখা সময় পার করার পর সুখ পায়? কতজন? হাজারে, হয়তো খুবই অল্প সংখ্যক। বাস্তবতা তো এই, যার ভাগ্যে যা রয়েছে সে ততটুকুই পাবে এবং ততটুকুই ভোগ করবে। দ্বিতীয়ত এরিক। এই ছেলেটা একটা পাগল, প্রেমিকা পাগল। তুর্সির প্রতি এরিকের ছিল অন্ধ ভালোবাসা। দিগন্তকে এরিক মারেনি, মেরেছে তুর্সি। কিন্তু এরিক তার দায়ভার নিজের কাঁধে নিয়ে নিয়েছে। তুর্সি চাচ্ছিল উষানকে কষ্ট দিতে, কারণ তার মতানুসারে উষানের জন্যই তার মা আজ তার সাথে নেই। উষানকে শাস্তি দেয়ার পায়তারা ছিল তার মনে। মীরাকে সে খুন করতে চায় প্রতিহিংসার কবলে পড়ে। উষান কাউকে নিয়ে সুখে থাকুক তা তুর্সি চায়নি। তুর্সির প্রতিটি পদক্ষেপে এরিক ঠিক কিভাবে এবং কেন সায় দিল, তা ধোঁয়াশা। শুধুই কি ভালোবাসার টানে? উষানের তো তা মনে হয় না। তবে সে এতটুকু নিশ্চিত যে এরিক নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। উষান আয়মান, সিয়া এবং এরিকের কবরে ফুল গাছের চারা রোপণ করে মোনাজাত করল। তার এখন বাড়ি ফেরার ইচ্ছে নেই, কর্মস্থলে ফিরে যাবে বলে মনস্থির করল। এই ভীষণ ভীষণ মন খারাপ নিয়ে মীরার সামনে গেলে মীরা বেশ আহত হবে, কষ্ট পাবে, ক্ষতবিক্ষত হবে। তার এখন সময় প্রয়োজন নিজেকে গুছিয়ে নেয়ার এবং বাকিদেরকে সুখী রাখার দায়িত্ব বুঝে নেওয়ার। মীরার ফোনে ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিয়ে উষান বাইক নিয়ে ছুটল নিজের গন্তব্যস্থলে। তার যাত্রাপথ এখন এক মানসিক হাসপাতালে, যেখানে সিয়ার বাবাকে রাখা হয়েছে। সিয়ার বাবা মানসিকভাবে অসুস্থ। রাহনুমার শারীরিক এবং মানসিক যন্ত্রণার ফলে তার আজ এই বিধ্বস্ত অবস্থা। তবে ডাক্তারের দেয়া আশ্বাস, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। মীরা সকাল থেকে তোড়জোড় শুরু করেছে। আজ প্রায় 6.5 মাস পর উষান ফিরছে, 5 দিনের ছুটি নিয়ে। প্রায় 6 মাস আগে আয়মানের মৃত্যুর পরদিন সেই যে উষান তার কর্মস্থলে গিয়েছিল আর ফিরে আসেনি। মীরা এর পরিপ্রেক্ষিত কিছুই বলেনি উষানকে। এই 6 মাসে তাদের কথাও হয়নি ঠিকমতো। মীরা প্রায়শই ফোন করত, উষান ধরত না। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর নিজে থেকে কল করে 1-2 মিনিট কথা বলে রেখে দিত। উষানের আচানক এই অবহেলা, দূরে দূরে থাকাটা মীরার জন্য প্রথমত কষ্টসাধ্যকর ব্যাপার ছিল, ব্যাপক। তবে সে নিমিষেই নিজেকে সামলে নিয়েছে। উষান ব্যস্ত মানুষ, কঠিন তার পেশা। তার তো এরূপ ব্যস্ততার মাঝেই থাকার কথা। মীরা, উষান ভাইয়া আসছে। ড্রয়িং রুমে দৌড় দে মহিলা, যা ভাইয়ার কোলে উঠে বসে থাক গা যা। মীরা কেঁপে উঠল। তার হৃদস্থলে তৈরি হওয়া প্রলয় অবিন্যস্ত হল। উষান এসেছে। এই বাক্যটি এই মুহূর্তে পৃথিবীর সবথেকে সুন্দরতম বাক্য মনে হল তার নিকট। অনুভূতিগুলো দুমড়ে মুচড়ে পিষে রাখল অন্তঃকরণে। রুহির দিকে তাকালো সে বিরক্তি মাখা চোখে। অকপটে বলল, আজাইরা কথা কানের কাছে লাগাবি না তো। বের হ রুম থেকে, আমি কাজ করতেছি।
রুহি ভেঙচি কেটে বলল, ঢং, তুই যে কতটা হ্যাপি আমি জানি। তোর যে খুশিতে লাফাইতে লাফাইতে নাচতে নাচতে উষান ভাইয়ের কাছে যাইতে ইচ্ছে করতেছে তাও জানি আমি। বুঝছস? রুহি রুম থেকে তৎক্ষণাৎ প্রস্থান করল। আবারও আগের মতো নীরবতা বিরাজ রুমটাতে। মীরা তার হাতের তোয়ালে বারান্দার রেলিংয়ে মেলে দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। নড়ল না। স্থির হয়ে চেয়ে রইল দূরকাশে। আশপাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো পাহাড়ের প্রতি তার দৃষ্টিপাত আটকাল। মীরা চাকরি পেয়েছে। বেশ ভালো মানের চাকরি। সে এখন চট্টগ্রামে থাকে। এখানেই চাকরি করে। ফ্ল্যাটও কিনেছে। ফ্ল্যাটটা মূলত তার এবং মাহদির জমানো টাকায় কেনা। মীরা, রুহি, টুইঙ্কেল, মায়ান, মাহদি সবাই এখন একসাথে এখানে থাকে। উমাইশাও। শুধু উজান বাদে। সেই ঢাকায়। রুহি ডেকে গেল। আসলে না কেন? ভারী কণ্ঠ। মীরা উপলব্ধি করল তার গা ঘেঁষে আরও একটি উত্তপ্ত শরীর দাঁড়িয়ে রয়েছে। কিয়ৎপর পেছনে থেকে উষান মীরাকে আষ্টেপৃষ্ঠে ঝাপটে ধরল। চিবুল রাখল মীরার কাঁধে। মীরা থেমে থেমে কাঁপুনি দিল উষানের দাড়ির খোঁচা খেয়ে। কথা বলল না। উত্তর না পেয়ে উষান পুনরায় আসক্তি মাখা কণ্ঠে জিজ্ঞেস করল, রেগে আছো প্রচণ্ড? মীরা তপ্তশ্বাস ছাড়ল। বলে উঠল, রাগ করে থাকার কথা? কথা না? জানি না। উষান তার এবং মীরার মধ্যকার অতি সূক্ষ্ম ফাঁকা স্থানটাও মিলিয়ে ফেলল। মীরাকে কাছে টানল সে। অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে ধরে চোখ বুঝল। ক্ষণ বাদে শুধাল, গত কয়েক বছর ধরে আমি খুব অশান্তির মাঝে ছিলাম মীরা। খুব অশান্তির মাঝে। আমার মানসিক শান্তির প্রয়োজন ছিল। খিটখিটে মেজাজের হয়ে উঠেছিলাম আমি। তাই পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেই। আমার ব্যবহারে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পায় তা আমি সহ্য করতে পারব না। আমার অবস্থা এমন ছিল, আমার একা থাকাটা প্রয়োজন ছিল। নিজের মতো করে না থাকলে নিজেকে আমি সামলাতে পারতাম না। অনেক কিছু সাফার করেছি মীরা। অনেক কিছু হারিয়েছি। আর কিছু নতুন করে হারাতে চাই না। তাই নিজেকে পূর্ণরূপে তৈরি করে তোমার দায়িত্ব নিতে এসেছি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। অভিমান করে থেকো না। মীরা বাঁধন মুক্ত হয়ে গহীন চোখে তাকাল উষানের প্রতি। উষানকে এলোমেলো লাগছে। ভীষণ রকমের এলোমেলো। মীরার মন গলল। শুধাল, দিলাম সুযোগ। আর আমি তোমার ওপর অভিমান করে নেই। উষান প্রশস্ত হাসল। বুকে টানল মীরাকে। পরপর মীরা উপলব্ধি করল উষানের গা ভীষণ তপ্ত। জ্বরে ছারখার হচ্ছে দেহ। সে বিচলিত হয়ে বলল, এ কি অবস্থা? তোমার এত জ্বর কেন? নিরুত্তর রইল উষান। মীরার পিঠে এক হাত রেখে অন্য হাত মীরার পা জড়িয়ে তাকে কোলে তুলল। রুমে প্রবেশ করতে করতে বলল, উত্তপ্ত থাকুক দেহ। আমি আমার মাদকতার সিক্ত ভালোবাসায় সিক্তায়িত হয়ে আমার সর্বাঙ্গ আজ শীতল করব। পরিশিষ্ট। বছর ঘুরেছে। বর্ষা এসে পরাপর দুবার আরও সিক্ত করেছে মেদিনী। বসন্ত এসেছে রঙহীন জীবন রঙিন প্রলেপে আঁকতে। পরিবর্তন এসে জনজীবনে। পরিবর্তন এসেছে রুহির জীবনে। পরিবর্তন এসেছে বিষণ্ণতার চিত্ররূপ উজানের জীবনে। রুহি এখন পাক্কা সংসারী মেয়ে। বিয়ে হয়েছে 7 মাস হল। বিয়েটা তার মীরা জোর করে দিয়েছে। রুহি বিয়ে করতে চায় না। চায়নি। তার কাছে সংসার মানেই ঝগড়া বিবাদের অপর নাম বলে মনে হয়।
রুহির বাবা মা দুজনই ছিলেন চাকরিজীবী। তাদের প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। শেষে ডিভোর্স হয়েছে দুজনের। রুহি হয়েছে একলা। তার ঠাঁই হয়েছে তার মামার বাসায়। বাবা বা মাকে তাকে সঙ্গে না নিয়ে নতুন জীবন শুরু করেছে। সংসার জীবন মানেই বিচ্ছেদ মনে করত সে। তারই পরিপ্রেক্ষিতে এমন ছন্নছাড়া, উগ্র ছিল। ছেলেদের সাথে ক্ষণিকের জন্য রিলেশনে জড়িয়ে সময় ব্যয় করত। আজ মীরা এবং উষানের ৫ম বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীতে প্রতিবছর মীরা উষান এতিমখানায় যায়। এই এতিমখানা উষানের প্রতি। বাবা তার এবং উজানের জন্য যা সম্পদ রেখে গিয়েছিল তা দিয়ে উষান ২টি এতিমখানা, একটি বৃদ্ধাশ্রম এবং একটি মসজিদ তৈরি করেছে বাবা মায়ের নামে। উষান, তারা কে দেখেছিস? তীব্র চারপাশে উকি ঝুঁকি দিচ্ছিল। চিন্তিত শোনাল তার কণ্ঠ। উষান ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তাকালো সামনে। তীব্র তখন সোফার নিচে, কলমদানির ভেতর, বিছানার নিচে, গ্লাসের ভেতর নিজের ২ বছরের কন্যাকে সন্ধান করছিল। উষান ভ্রু কুঁচকে নিল। বলল, ও তো মীরার কাছে। খাটের নিচে উকি ঝুঁকি দেয়া থেকে বিরতি নিয়ে তীব্র উঠে বসল। বিরক্তি নিয়ে বলল, তো আগে বলবি না শালা? আমি ওকে খুঁজতে খুঁজতে মরতাসি। ও কি কোনো ইঁদুর? বিড়াল? ওকে তুই এসব জায়গায় খুঁজিস কেন ইডিয়ট? তীব্র আমতা আমতা করে চুপ রইল। তারা তার জীবনে আসার পর থেকে সে আসলেই উদ্ভট হয়ে গেছে। ভীষণ উদ্ভট। তীব্রর বিয়ে হয়েছে ৩ বছর। তার ভার্সিটি লাইফের ক্লাসমেটের সাথে। উজান বিয়ে করেনি। সে বিয়ে বিদ্বেষী হয়েছে। উষান হাজার বলেও তাকে তার সিদ্ধান্ত হতে নড়াচড়া করাতে পারেনি। রুহির বিয়ে হয়েছে তার মামা মামির পছন্দে। বিকেলের দিকে এতিমখানার উদ্দেশ্যে বের হল সবাই। আজ তারার জন্মদিন, তার ওপর মীরা এবং উষানের বিবাহবার্ষিকী। দুটোই সেলিব্রেট করা হবে এখানে। গাড়ির ফ্রন্ট সিটে বসেছে মীরা উষান। তাদের পিছে টুইঙ্কেল, মায়ান এবং তারা বসে আছে। টুইঙ্কেল, মায়ানের এখন অবধি বনিবনা হয়নি। তারা প্রতি মুহূর্তে ঝগড়া করে থাকে। এখনও করছিল। মীরা তৎক্ষণাৎ ভারী কণ্ঠে বলল, টুইঙ্কেল, মায়ান, মার খাবে দুজন? এত কিসের ঝগড়া তোমাদের? তারা বসে আছে তোমাদের সাথে। ও তোমাদের ছোট। তোমরা এমন করলে ও কি শিখবে তোমাদের থেকে? টুইঙ্কেল, মায়ান একসঙ্গে বলে উঠল। সরি। তারা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। টুইঙ্কেল, মায়ানের বলা প্রায় বাক্য সে কপি করে। এবারও তাই করল। ছলি। উষান হেসে উঠল গলায় শব্দ করে। এতিমখানায় রাত পর্যন্ত থাকল সবাই। মীরা মলিন চেহারা নিয়ে বসেছিল সর্বক্ষণ এক কোণে। পুরো সময় সে একটা ফুটফুটে বাচ্চা কোলে করে বসেছিল। বাচ্চাটা তার ভীষণ প্রিয়। ২ দিন আগেই মা, বাবা হারিয়েছে এই বাচ্চাটা। ওর নাম উহাস। নামটা মীরাই রেখেছে। মীরার ইচ্ছে করে উহাসকে সঙ্গে করে নিয়ে যেতে। কিন্তু উষানকে বলতে পারে না সে। তার প্রায়শই মন খারাপ থাকে। আজ যদি সে মা হতে পারত, তাহলে নিশ্চয়ই উহাসের মতো তার একটা ফুটফুটে বাচ্চা থাকত। উহাসকে একজনের কাছে রেখে ফিরে এলো মীরা। উহাস বড্ড কান্না করছিল। মীরা পাগল সে। মীরা আসলে তার কোল ছেড়ে নামতেই চায় না। এতিমখানার বাচ্চাদের মাঝে নতুন কাপড়চোপড়, বইখাতা দিয়ে মীরা তখনই ফিরে আসার বায়না ধরল। তখন রাত 12টা হবে। উষান বাসায় নেই। মীরা জানে না সে কোথায়। বলে যায়নি লোকটা।
কর্মস্থলে তো যাওয়ার কথা না। কয়েকদিন হলো সে এসেছে 5 মাস পর। 7 দিনের ছুটি নিয়ে এসেছে। পার হয়েছে মাত্র 2 দিন। এত রাতে গেল কোথায় উষান? রুমে অস্থির হয়ে পায়চারি করছিল মীরা। উষান তার কল ধরছে না। আশ্চর্য, উষান তো কখনো এমন করে না। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ প্রতিফলিত হল তার কর্ণে। উহাসের কান্না। মীরা তা ভালো করেই জানে। মীরা এক প্রকার ছুটে বের হল রুম থেকে। উহাসকে দেখতে পেল ড্রয়িং রুমে। সোফায় উপর হয়ে শুয়ে কাঁদছে। উহাসকে কোলে তুলে কান্না থামাতে ব্যস্ত হল সে। বিড়বিড়িয়ে বলল, উহাস কেন এখানে? আমি এনেছি। মীরা পেছনে তাকাল। উষান দরজা দিয়ে তখন মাত্র ঢুকছে। এসেই সে বসল সোফায় সশব্দে। সুধাল, তুমি যে প্রতি রাতে ওর জন্য কান্নাকাটি করো তা আমার ভালো করেই জানা আছে মীরা। এভাবে কান্না না করে আমাকে বললেই পারতে। লেট ইট বি। উহাসকে পার্মানেন্ট আমাদের সাথে থাকার ব্যবস্থা করেই এনেছি। মীরা স্তব্ধ। চোখমুখে তার হৃষ্টচিত্ত। সে ঝাপটে ধরল উষানকে। কেঁদে উঠল পরপর। উষান গহীন চোখে তাকিয়ে বলল, কান্না বন্ধ করো মীরা। উহাসের কান্নার গতি বাড়ছে এতে। ছেলেটা অল্প কয়েকদিনেই তুমি পাগল হয়ে গিয়েছে। ওকে আমার ফ্যান বানাতে হবে। আমার ছেলে হবে আমি পাগল। বুঝেছ? নিশুতি রাত। মীরা ঘুমাচ্ছে। উহাস উষানের বুকে। উষান নির্ঘুম চোখে দেখছে দুজনকে। কত সুন্দর লাগছে দুজনকে একসাথে। গোপনে দীর্ঘশ্বাস ফেলল সে। বিড়বিড়িয়ে বলল, মাহদি আঙ্কেলের দ্বিতীয় বিয়ের ব্যাপারটা তোমার থেকে লুকিয়ে গেলাম মীরা। আমায় মাফ করে দিও। আমি চাই না আঙ্কেল শেষ বয়সে এসে মেয়ের ঘৃণা পাক। উহাস মীরার ললাটে টুপ করে চুমু খেলছে। মীরা কেঁপে উঠে উষানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। উষান হাসে, মৃদু, আনমনে বলে, তুমি আমার মাদকতা, আমার প্রাণলতা মীরা, আমার অতি কাছের মানুষ, আমার শুদ্ধতম শ্রেষ্ঠ হৃদয়েশ্বরী। সমাপ্ত।